আদিবাসী সংস্কৃতি যেখানে যুক্তি থাকবে না, যেখানে বিজ্ঞান থাকবে না, যেখানে মানবতা থাকবে না, সেখানটা কিন্তু আদিবাসী সমাজ সংস্কৃতি হতে পারে। মাঝি পারগানা গাঁওতা না জেনে এটা করছে না, আহামুখী কোনো কাজ করছে না। এখানে সারা বিশ্বের মানুষগুলো আসো, বলো আদিবাসী সোসাইটিকে উপর তবে কী করে যদি এক জনগোষ্ঠীর মানুষ না থাকে। মডেল সংসদের প্রথম বছর যে আজকে যে প্রোগ্রাম আমরা করছি পরিচালনায় আছে মাঝি পারগানা গাঁওতা, অর্গানাইজ করছে। তো এখানে আমাদের মোড়ল বাবা উপস্থিত রয়েছেন এবং বুদ্ধিজীবী, বিভিন্ন বুদ্ধিজীবী আজকে আপনারা এই সমাজের উপর দিয়ে আপনারা মতামত পেশ করলেন এবং অনেক কিছু এই সেমিনার মধ্য দিয়ে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা গেল যে আমরা এতদিন চর্চা করিনি বলে সমাজ আমাদের কী কী সংস্কৃতি আমরা বজায় রেখেছি সেটা স্পষ্ট হয়নি। তবে এই চর্চার মধ্য দিয়ে এটা বোঝা গেল যে আমাদের সংস্কৃতিতে আমরা বাঁচাতে পারবো, আর এই সংস্কৃতি বাঁচার জন্যই আজকের এটা একটা আমাদের প্রয়াস। আজ যদি এই প্রোগ্রামটাকে যদি আজকে আমরা না ধরতাম তাহলে এতগুলো কথা আপনারা বললেন, এটা কালেকটিভ ইনফরমেশন। এটা কিন্তু আমি কি জানি, ও কি জানে, এটা একটা কালেকটিভ হয়ে যাচ্ছে। এই কালেকটিভ ইনফরমেশন একটা কিন্তু সমাজের জন্য একটা ব্রহ্মাস্ত্রর মতন না অ্যাটম বোমের মতন কাজ করবে। আজ পর্যন্ত আদিবাসী সমাজকে নিয়ে গবেষণা করা হয়েছে বলে কোনো একটা সংস্থান আমার জানা নেই, এবং যেটা গবেষণা করা হয়েছে সেটা এক কেন্দ্রিক, কীভাবে এই সংস্কৃতিটাকে ধ্বংস করা যাবে। এর পরিপ্রেক্ষিতে অনেক রিসার্চার, ডক্টরেট, পিএইচডি ডিগ্রি, প্রফেসর, বড় বড় স্কলারশিপ হয়েছে, কিন্তু সমাজকে বাঁচানোর জন্য কোনো সেমিনার করা হয়নি। এই জন্য এই সেমিনার, যদিও আমরা আজকে এখানে 22 জন আছি ডেলিগেট, এই 22 জনেই আমাদের বেদিয়া মডেল 27টা ডেলিগেট রয়েছে। এই 27 জনের আজকের এই সেমিনারটা ঐতিহাসিক। তো আমাদের প্রথমে এই আলোচনাটা যেহেতু আমরা বলে রাখা হয়েছে এই জায়গাটা, যে এটা আমাদের যে তথ্যগুলো পরিবেশন করব, প্রথমে মনে হয় এই কথাটা ছাড়া পড়ে গিয়েছিল, যে তথ্য পরিবেশন করা হবে সেটা আমার একটা তথ্যভিত্তিক হওয়া চাই এবং যুক্তিবোধটা থাকবে। আমি বলে দিলাম এই সোসাইটি এটা অমুক, বললে হবে না, সেটার উপরে রেফারেন্স লাগবে এবং যুক্তি দিয়ে আমাকে দেখতে হবে এই সমাজে আমার কোনটা ঠিক না বেঠিক সেটা বুঝতে হবে। কারণ বুদ্ধ যখন, বাবা সাহেব আম্বেদকর যখন যে বইটা লিখছিলেন, সেই বইটার নাম হচ্ছে বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম। তো লিখতে 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 একটা জায়গায় বাবা সাহেব আম্বেদকর আটকে গেলেন। আটকে গিয়ে আর বুঝতে পারছেন না কোনটা বুদ্ধিজম আর কোনটা অরিজিনাল বুদ্ধিজম কোনটা, সেটা আর বুঝতে পারছে না। তো লিখতে লিখতে বলে দিলে, পরবর্তী বললো যে বুদ্ধিজম ওটাই হবে যেখানে যুক্তি আছে সেখানে বুদ্ধিজম আছে, যেখানে যুক্তি নেই সেখানে বুদ্ধিজম নেই। এরকমই আমাদের আদিবাসী সংস্কৃতি বা আদিবাসী সমাজটাও, যেহেতু বুদ্ধের যে দর্শন, ফিলোসফি, সেটা আদিবাসী সমাজের, আর বুদ্ধ আদিবাসী ছিল। বুদ্ধ আদিবাসী ছিল এবং বুদ্ধর যে বাবার, যে মা, যে তাদের সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, আজকে যে সমাজে আমরা বসবাস করছি সেম এই সমাজ ব্যবস্থাটা এই ব্যবস্থাই ছিল, কিন্তু আধুনিক যুগে কিছুটা পরিবর্তন হয়েছে। এত বড় তথ্য কেউ বলবে না যে বুদ্ধ যে আদিবাসী ছিল, এই তথ্য কেউ বলতে যাবে না। আধুনিক যুগে ইতিহাস লেখা হচ্ছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিংয়ের বইগুলো পড়তে হবে। বুদ্ধ যে ট্রাইব ছিল, বুদ্ধ যে কোর ল্যাঙ্গুয়েজের কথা বলতো, তার ফ্যামিলি, সেটা বই প্রকাশিত হচ্ছে। অনেক জিনিস আমাদের অজানা হয়ে গেছে। তাই আজকে এই সেমিনার মধ্য দিয়ে অনেক জিনিস আমরা জানতে পারলাম, বিশেষত আমিও জানতে পারলাম। তো আমরা বলতে পারি এই কারণে আমরা প্রথমে আমাদের যে এই আলোচনাটা, আগে জানো তারপরে মানো। যেখানে যুক্তি নেই সেখানে আদিবাসী সংস্কৃতি হতেই পারে না। আদিবাসী সংস্কৃতি যেখানে যুক্তি থাকবে না, যেখানে বিজ্ঞান থাকবে না, যেখানে মানবতা থাকবে না, সেখানটা কিন্তু আদিবাসী সমাজ সংস্কৃতি হতে পারে। আমরা কত গর্বের একটা জনগোষ্ঠী, সে গর্বের জনগোষ্ঠী অনুভব করতে পারছি না।
কেননা আমরা আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাসের সম্পর্কে আমরা ওয়াকিবহাল। আমরা যদি আমাদের সংস্কৃতি ইতিহাসটাকে ঠিকঠাক জেনে ফেলতাম তাহলে এই বেদিয়া মোড়ল সমাজ আজকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের এরকম হতো না। কারণ আমাদের যতগুলো সংগঠন চালাচ্ছে আদিবাসীর নামে, আদিবাসী সংস্কৃতিটা কি এটাই জানে। মাঝি পারগানা গাওতা জেনেছে বলেই সেমিনারটা করছে। মাঝি পারগানা গাওতা না জেনে এটা করছে না, আহামুখি কোনো কাজ করছে না। এখানে এটা জেনেছে, বুঝেছে। ভারতে ব্রাহ্মণ্যবাদ যদি খতম করতে হয়, মতবাদ যদি খতম করতে হয়, তাহলে আদিবাসী সংস্কৃতিটাই প্রয়োজন। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই সংস্কৃতি কেন রক্ষা করবার জন্য ভারতের অল ইন্ডিয়া বিশেষে চর্চা হচ্ছে না? কেননা এই সংস্কৃতিটা যদি ঠিকঠাক চর্চা করা হয়, আগে জানো তারপরে মানো, যেখানে যুক্তি নেই, যেখানে মানবতা নেই, এটা যদি চর্চা হতে থাকে তাহলে ব্রাহ্মণ্যবাদ খতম হবে কিনা? এই জন্যই এই সেমিনার। আমরা এখানে যে বিশ্ব, সারা বিশ্বের মানুষগুলো আসো, বলো আদিবাসী সোসাইটির উপর। তো আমাদের অনেক কিছু জানা অজানা থেকে গেছে, আমরা এই ভুল ইতিহাসের শিকার। আমি ভুল ইতিহাসের শিকার এবং এই কারণেই বলছি যে আদিবাসী সমাজে হীনমন্যতা বলে কোনো জিনিস নেই। একটা কাজে আমাদের বললো আমরা নাকি সাপ ধরি বেদিয়ারা, না এরকম একটা শব্দ বাবুলাল বলে ফেললেন। আমরা যদি সাপ ধরি, ধরা বেদিয়া যদি হই, তাহলে আমরা কিভাবে সভ্য ছিলাম? তাহলে সাপ যদি ধরেছি, ইঁদুর যদি খেয়েছি, তাহলে কোনো একটা কারণের জন্য। উদাহরণ হিসাবে ইতিহাসে আমরা জেনেছি, আমরা যারা ব্রাহ্মণ্য ধর্মকে মেনে নিলাম না, জঙ্গলে চলে গেলাম, কোনোদিন ব্রাহ্মণকে নিয়ে আসলাম না। বাবা সাহেব আম্বেদকর ব্রকেন ম্যান থিওরি হিসাবে তাদেরকে কি বলেছে? নন সারেন্ডার গ্রুপ। আমরা আদিবাসীরা তো নন সারেন্ডার গ্রুপ যখন কোথায় চলে গেল? জঙ্গলে। উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত, কোথায় কোথায় যে ঘুরলো। একটা জনগোষ্ঠীর এত হাজার বছর একদিনে থাকতে পারবে? বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে বাঁচতে হয়েছে জীবন ধারণার উপরে। তাই আমরা লক্ষ্য করব, যেমন সাঁওতাল, কোর, হো, মুন্ডা, এই সমস্ত ট্রাইবের ইতিহাস সেম টু সেম। এই ট্রাইব জনগোষ্ঠী, এই যে আমরা যে কথা বলছি সাঁওতালি বা এই যে কুড়মালি যে ভাষা, সেটা কিন্তু অস্ট্রিক ভাষার অংশ এবং প্রাচীন ভাষা হচ্ছে অস্ট্রিক ভাষা। অস্ট্রিক ভাষার একটা অংশ, কোল ল্যাঙ্গুয়েজের একটা অংশ। আমরা এটাকে বিবর্তন হতে হতে ধীরে 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 আজকে এই রূপটা দিয়েছে। কুড়ুক, উরাওরে যে কুড়ুক বলে, অসুররা যে ভাষা বলে, মুন্ডারা যে ভাষা বলে, হোরা যে ভাষা বলে, আর সাঁওতাল যে ভাষা বলে, প্রায় সেম টু সেম হয় কি না? শুনেছ? সেই রকমে এই সাদরি বা এই যে আমরা কুড়মালি যে ভাষাটা, সেটা অনেকটা এরকম ছিল। কিন্তু সমাজ বিবর্তনের মধ্য দিয়ে, ঐতিহাসিক প্রেক্ষাপট মধ্য দিয়ে সেটা ধীরে 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 আজকে এই জায়গায় পৌঁছেছে। কিন্তু অরিজিনাল এই ভাষার উৎপত্তিটা হচ্ছে অস্ট্রিক ভাষা। তো কথা হচ্ছে আমাদেরকে বেদিয়া বলে দেওয়া হলো, আমরা সেইভাবে ব্যাখ্যা করলাম। এটাও তো হতে পারে, যেমন আমরা একটা জনগোষ্ঠী ছিলাম, ট্রাইব, নন সারেন্ডার গ্রুপ ছিলাম। আমাদের কৃষ্টি কালচার যে এক, সেটা তো বোঝা গেল। এখানে সবই তো আমি আলোচনায় শুনতে পারলাম। বাহা আছে, সরুয়াই আছে, যেটাকে বলা হচ্ছে, বাহাকে আমরা কি বলছি এখানে? ফগুয়া। এই পরবকে কিন্তু মেদিনীপুরে টুসু পরব বলে, দক্ষিণবঙ্গে। আমরা যেটাকে বাহা বলি, সেটা মেদিনীপুরে টুসু পরব বলে, ফগুয়া বলে। ফগুয়া বলে, কিন্তু বাহা অ্যাকচুয়ালি এটা ফগুয়া বলে। সরহাই আমাদের আছে, সকলের সরহাই আছে, ঠিক আছে। করম আছে, সেন্দ্রা আমাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে আষাঢ়িয়া পূজা আছে, আছে কি না? এই সেন্দ্রাটাই আষাঢ়িয়া পূজা। কালচারগুলো মিল আছে তো। সমাজের মধ্যে, বেদিয়া সমাজের মধ্যে আপনারা জানেন কি না, সাঁওতাল সমাজে 5 জন
পঞ্চবিশিষ্ট মাঝি থাকে, যেমন মাঝি, জগমাঝি, গুডিত, প্রাণিক, নাইকি। আপনাদের সমাজেও সেম টু সেম 5টা ব্যবস্থা ছিল। আমি যে বইটা পড়েছি সেটা দেখেছি। সেটাকে মাঝিকে বলা হয় মাঝিয়াড়ি বা মাঝি। মাঝিকে আমাদের মধ্যে পারানিক, আপনাদের মধ্যেও পারানিক। জগমাঝি আছে। নাইকি আপনাদের মধ্যে পাহান বলা হয়। মাঝিকে আর একটা শব্দে বলা হয় মোড়ল বা মাহাতো। ঠিক বলছি তো? মাঝি আমাদের মধ্যে বলা হয়, আপনাদের মধ্যে মোড়ল বলা হয়, এটার আর একটা নাম হচ্ছে মাহাতো। নাইকি আমরা বলি, সেই জায়গায় মুন্ডারাও পাহান বলে, আপনারাও পাহান বলে। আর যে গ্রামে যিনি ডাকেন সে গোডেত আপনাদের মধ্যে আছে। গোডেত শব্দ আছে, এই তো মিলে যাচ্ছে। তাহলে গ্রাম পরিচালনা করাবার জন্য পঞ্চবিশিষ্ট মানুষ ছিল। এখন কি সমাজের মধ্যে আছে? এটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। এই জন্য বিশ্ব মডেল সংসদ। এই প্রোগ্রামটাকে যদি আমরা সামনা ধরতে পারতাম, বেদিয়া সমাজের মানুষ উত্থান হতে পারত। শুধু কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তুমি সমাজ উদ্ধার করতে পারবা? সমাজটাকে পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধার করতে গেলে গবেষণা চালাতে হবে। গবেষণা চালাতে গেলে বই পড়তে হবে। বই পড়তে গেলে জানতে হবে। জানতার পরে সিদ্ধান্তে আসতে হবে। এই জন্যই সকলে মিলে এই ব্যবস্থাটা এইভাবে হয়েছে সমাজটাকে। এটাকে আমরা কালেকশন নলেজটাকে কালেকটিভ নলেজের মধ্য দিয়ে পুনরায় সেটাকে রিভাইভ করতে চাই। আমাদের মধ্যে সেটা প্রবলেম নেই, কিন্তু বেদিয়া, মুন্ডা, হো, উরাও, লড়কা, যে 40টা জাতির শুধু সাঁওতাল জনগোষ্ঠী ধরে রাখতে পেরেছে, বাদ বাকিরা ধরে রাখতে পারেনি। এই জায়গাটার জন্য এই মডেল সংসদটা। তাহলে গ্রাম পরিচালনার জন্য মাঝি আপনাদের আছে, পারানিক আছে, গোডেত আছে, নাইকি আছে, পাহান যেটাকে বলা হয় পাহান আছে, সেটা আছে। ইনি বলতে পারছেন ইনি কারণ আমি যে বইটা দিয়েছি পলাশদাকে দিব, ওটা বইটাকে জেরক্স করে পড়ে নেবেন। তাহলে এটা আমাদের পরবের সঙ্গে মিলছে। আবার আমাদের কাছে কি আছে একটা জিনিস, দইবুডি শব্দটা দাইমা শব্দ নাম শুনেছেন? বাচ্চা টাচ্চাকে এটাকে বলে দাইমা আপনাদের মধ্যে, আমাদেরকে বলে দইবুডি। তবে ট্রাইব ব্যবস্থা ছিল। আদিবাসী সাঁওতাল সংস্কৃতির, মুন্ডা সংস্কৃতি, উরাও সংস্কৃতি, বেদিয়া সংস্কৃতি, তামাম আদিবাসীদের সংস্কৃতি, সেই সমস্ত কিছু কিন্তু এদের মিল আছে। যেমন এদের টোটেম ব্যবস্থা আছে, মানে গোত্র ব্যবস্থা, কেউ কচুয়া, কেউ যেমন আমরা সাঁওতালদের মধ্যে কিসকু, কিকির চেড়ে, মুরমু, মুরুক গাই। এই টোটেম ব্যবস্থাটা কি? আদিবাসীদের টোটেম ব্যবস্থা আছে, কেননা এরা প্রকৃতি দেখে শিখেছে, প্রকৃতিকে ভালোবেসেছে। এই কারণে প্রতিটা আদিবাসীর সমাজে যে টোটেম ব্যবস্থা আছে, যেটাকে গোত্র বলা হয়। ঠিক বলছি তো? তো এই জায়গাটা আমাদেরকে, কেন আমাদের আদিবাসী এই সোসাইটি, কেন আমাদের এই জেগেট বেশি করতে হবে, কেন এখানের বিষয়বস্তু রাখা হয়েছে প্রাচীন সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি। এই যে আমরা সূর্য উপাসক, হ্যাঁ, সূর্যাহী পূজা যেটাকে বলা হয়, শাল গাছ, পর্বত, ডুংরি, আরে সেম টু সেম আমরা। মাঝি থানকে মরই থান, জাহের থানকে জাহের থান বলেন। জাহের থান আছে তো? না, আলাদাভাবে জাহের থান আছে। মাঝি থানটা হচ্ছে মরই থান, মরই থানের পরে একটা জাহের থান আছে। আমি বাবুলার সঙ্গে বসেছি, না জ্যোতিষদা আছে, আর আমি বইটা পড়লাম তো সত্যিই আছে। আমাদের মধ্যে ফগুয়ার সময় করা হয়। ঠিক ঠিক ঠিক, এগুলো চর্চা হতোই না যদি আমরা এই সেমিনার না করতাম। হতো ফগুয়ার সময় করা হয়, ওখানে এই তো বলতে পারছেন আপনারা। তো যেমন নিমদা মান্ডি আমাদের মধ্যে আছে, যারা আপনাদের মধ্যে নারতা নাকি বলছে, নারতা, তারপরে মান্ডবা তো মান্ডবাই বলা হয়। একই এক সময় এই কথা দেখে এক ট্রাইব ছিলাম আমরা, একই জায়গার মানুষ, এক স্থানের মানুষ ছিলাম। কিন্তু এই কথা কেউ বললে, এরকম কোনো সংসদ বা সেমিনার না করলে কেউ বুঝতে পারবে? মূল নিবাসী কনসেপ্ট না থাকলে বুঝতে পারবে? বাবা সাহেবকে না জানলে বুঝতে পারবে? কে বুঝতে পারবে? আমরা একটাই ট্রাইব ছিলাম। তাহলে আজকে আমরা যারা আমি একটু আগে শুনতে পেলাম কিশোরদার কাছে, যারা আর আসতেই চাইবে না, আসতে পারবে কি করে? এটা তো পরিষ্কার নয়, ওয়াশ হয়নি। এটাকে ওয়াশ করাবার জন্য আমাদেরই প্রয়োজন রয়েছে। এত দূর চিন্তা ভাবনা করে এই সেমিনারটা করা হচ্ছে। সুতরাং প্রাচীন যে সংস্কৃতি, যে কেন টিকাতে হবে, এর গৌরববোধটা কি, আমরা সকলেই আলোচনা করেছি।
নিজের নিজের সংস্কৃতির উপরে যে সংস্কৃতি সাঁওতাল, কোল, হো, মুন্ডা, বেদিয়া এই সমাজের সমস্ত কিছু মানুষের সঙ্গে মিল রয়েছে। এই মিলটাই হচ্ছে আপনার সংস্কৃতি। এই মিলটার জন্য আপনি একজন শিডিউল ট্রাইব। আজকে মরৈথান বাঁধ কাউন্টার করাবার জন্য ওরা নেমে পড়েছে কি হরি মন্দির। তাহলে হরি মন্দির হয়ে যায়, তাহলে কি করে প্রমাণ করতে পারবে আমি একজন শিডিউল ট্রাইব? একটা সাঁওতালও যদি সেটা করে, সেটাতে সেই শিডিউল ট্রাইব পরিচয় বলতে পারবে? এভাবে ধ্বংস হচ্ছে, এটা পুনরুদ্ধার করা হওয়া উচিত। আর এই সংস্কৃতিটা কি সংস্কৃতিটি সেটা তো আমরা বুঝতে পারবো না, কারণ বাবা সাহেবের মতন আমরা পড়ালেখা আদমি নেই, ইতনা ডিগ্রিও নেই, আমাদের এত ডিগ্রি নেই, কী করে বুঝতে পারবো? এই কৌষ্টিক পাথরটাকে যাচাই করাবার জন্য আমাদের যুক্তিবোধটা দরকার। আর আমরা যে সমাজ ব্যবস্থাতে আমরা বসবাস করছি, সে যে কত বড় সমাজ সেটা আমরা নিজেরা গবেষণা না করতে পারলে আমরা বলতে পারবো না। কেননা আমি একটু আগে কথাগুলো যেগুলো বলা হলো, আমাদের প্রতিটা উৎসবে, প্রতিটা অনুষ্ঠানে আমাদের আদিবাসী সমাজে একটা সহযোগিতা থাকে, নাকি থাকে কি না? এই যে একটু আগে বললো পলাশদা বললো না, চাল নিয়ে যাওয়া সব, এটা তো আমাদের মধ্যেও আছে সহযোগিতার ব্যাপার। কারণ আদিবাসী সমাজটা হচ্ছে সমন্বয় ব্যবস্থা, পরস্পর সহযোগিতা করা। এরকম সমাজ কোনো পৃথিবীতে দেখা আছে? সমাজে যেটা উৎপন্ন হবে সেটা সমান করে ভাগ করে রখা হবে, এটা কি দেখা হয়েছে কোনো পৃথিবীতে সমাজে? তাহলে আমাদের এই কথা জানতে আমাদের গর্ববোধ করতে পারি না যে আমি আদিবাসী? হ্যাঁ, এটা গর্ববোধ করা উচিত। পৃথিবীতে প্রথম আদিবাসী সমাজে শিখিয়েছিল মানবতা কাকে বলে। এখানে এই সমাজে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলেই সমান, সাম্যবাদের চিন্তায় বিশ্বাসী। এই সমাজ প্রথম বিজ্ঞান কি এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে। বিজ্ঞান কাকে বলে বুঝায়নি। আমাদের ব্যাখ্যা কি আসলো? আপনাদের সমস্ত স্পিচের ব্যাখ্যা কি আসলো? সায়েন্স। কি আসলো? ব্যাখ্যা কি আসলো? বিজ্ঞান, যুক্তিবোধ। পৃথিবীতে আছে বলে এরকম মনে হয়। তাহলে আদিবাসী বেদে হওয়ার জন্য আমরা কেন অনুভব করি না? কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য খালি অনুভব করি নাকি? চাকরি পাওয়ার জন্য? আমাদেরকে বেদিয়া এটা এরকম তো না হতে পারে আমরা বর্ণ ব্যবস্থাকে স্বীকার করলাম না, আমাদের উপরে প্রচুর অত্যাচার হয়েছে, অপবাদ নাম দেওয়া হয়েছে। যেমন জাত ব্যবস্থা আসলো কি করে? সময় নাই বেশি, নাহলে ব্যাখ্যা করা যেত। জাত ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হলো ভারতবর্ষে? পুষ্যমিত্র সিংহর রাজত্বর পিরিয়ডে যারা সোনার কাজ করতো তাদেরকে কি বলা হলো? স্বর্ণকার। যারা নাড়িয়া টাকের কাজ করলো তাদেরকে কি বলা হলো? নাউয়া, নাকি? এটা পেশা ছিল, এই পেশায় জাতে পরিণত হয়ে গেল, নাকি? তো আমাদের তো এরকম হতে পারে যে এই অবস্থায় আমাদের মানুষগুলো এমনভাবে অত্যাচার, যেমন আমরা যারা ব্রাহ্মণবাদকে স্বীকার করলাম না, খেতে পেলাম না, আমরা ইঁদুর খেলাম। হ্যাঁ, সালা আমাদের ব্রাহ্মণবাদ আমাদেরকে এমনভাবে তাড়িয়ে বেড়াচ্ছে, সেই সময় আমাদেরকে সাপও ধরতে হয়েছে, সাপও খেতে হয়েছে। এটা হতে পারে না? কারণ ব্রিটিশের পিরিয়ডে আমরা দেখলাম যে অর্থনৈতিক অভাবের জন্য সালা মানুষকে খাচ্ছে অভাবের জন্য। এটা হতে পারে না? ইতিহাস হতে পারে, আর হয়েছে তাই। তো বেদিয়া সমাজের ইতিহাসটা শুধু ছোটনাগপুর থেকে শুরু হয়েছে, তার আগে কি ইতিহাস নাই? আমি উইকিপিডিয়া সার্চ করছি, খালি ছোটনাগপুর মালভূমিতে এরা ছিল, তাই এদের ইতিহাস কী ছিল? ইতিহাসটাকে জানতে হবে। তাই আমরা গৌরবশালী, এই জন্যই আমরা বলি গৌরবশালী আমরা একটা জনগোষ্ঠী। ইতিহাসটাকে চর্চা করতে হবে, আর এই ইতিহাসটাকে আমরা যদি ঠিকঠাক চর্চা করতে পারি তাহলে আমাদের যে মানে পুরনো অতীত সংস্কৃতি আমরা পুনরুদ্ধার করতে পারবো। আর অতীত সংস্কৃতিটাকে আমরা জানতে না পারলে আধুনিক সংস্কৃতি আমরা বুঝতে পারবো না। এই যে আপনারা বলেন নতুন নতুন কী আসছে, যেমন বিয়ের ব্যাপারটাকে, এই যে সুপারি, তার আগে যেটা বললো বাবুলাল, যেটা বলে চাল ছিল, তারপরে সুতো ছিল, এটা তো আমাদের মধ্যে এখনও আছে, নাকি? হ্যাঁ, তারপরে একটা কি বললো যে দৌড়া, নাকি ডালি, এটা কেন প্রয়োজন? এটা তো আমাদের মধ্যেও আছে। হ্যাঁ, তাহলে এই সংস্কৃতি মিল হবে কি করে যদি এক জনগোষ্ঠীর মানুষ না থাকে? আমাদের এই জায়গাটাকে আমাদের রিভাইভ করতে হবে।